Hello everyone, welcome to Creative Mathematics Teaching and I am a teacher Dipankar. আজকে আমরা তোমাদের কোষে দেখি 8 অর্থাৎ লম্বের চোঙের এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর উত্তর ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণটা দেখো, আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা শিখে নিতে পারবে এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং অঙ্কগুলো খুব মনের সহকারে টুকে নিও। চলো আমরা তাহলে 19 এর অঙ্ক থেকে শুরু করছি। 19 এতে আছে এমসিকিউ। 1 নম্বর এমসিকিউটা কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3 এবং উচ্চতার অনুপাত হচ্ছে 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রের অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে তোমাকে দিয়ে দিয়েছে যেগুলো সেগুলো লিখে নাও। তোমাকে দেখো দিয়ে দিয়েছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত আর হচ্ছে উচ্চতা অনুপাত। তো যেহেতু দুটো লম্ববৃত্তাকার চোঙ আছে তাতে তাদের ব্যাসার্ধটা আলাদা হবে, উচ্চতা আলাদা হবে, সেগুলো আমরা একটু ধরে নিই। ধরি লম্ব বৃত্তাকার নিরেট চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক, R2 একক এবং তাদের উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। ঠিক আছে, তাহলে আমি কি পেয়ে যাব, এই চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব, যারই অনুপাত আমাকে বার করতে বলেছে, তাই না? তো লিখে নাও, অতএব প্রথম চোঙটির বক্রতলের ক্ষেত্রফল। আমরা চোঙের বক্র ক্ষেত্রফল ফর্মুলা জানি, কি ফর্মুলা? 2πr/h। তো 2π এখানে আর তো হবে না, প্রথম চোঙের ব্যাসার্ধ হচ্ছে R1, উচ্চতা হচ্ছে H1, তাহলে 2πr1 H1 বর্গ একক। ঠিক আছে, একইভাবে আমরা দ্বিতীয় চোঙটি বের করে নিই। অতএব দ্বিতীয় চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে? 2πr2 H2 বর্গ একক, কারণ দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ধরেছি R2 আর উচ্চতা ধরেছি H2। ঠিক আছে, এবার তোমাকে কি দিয়েছে বলো তো? তোমাকে দিয়ে দিয়েছিল ওই চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। তো দৈর্ঘ্য আমরা কী ধরেছি? R1 R2, তার মানে তোমাকে বলে দিয়েছে যে R1/R2 অনুপাত মানে আমরা জানি যে তাদের ভাগফল লেখা যায় যে R1/R2 বলে দিয়েছে কত? 2/3 এবং তোমাকে বলেছে উচ্চতা অনুপাত অর্থাৎ H1/H2 সমান বলে দিয়েছে তোমাকে যে 5/3। এই দুটো জিনিস তোমাকে বলে দিয়েছে। এবার তোমাকে বার করতে বলেছে এই যে বক্রতলের ক্ষেত্রফলগুলো আমরা বার করলাম তাদের অনুপাত কী হবে। তাহলে অতএব অনুপাত মানে কি? প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কী ছিল? 2πr1 H1 আর পরেরটার কি? 2πr2 H2। তাদের অনুপাত মানে কি? প্রথমটা বাই দ্বিতীয়টা, তাতে ভাগ করে দিলাম। এবার দেখো 2π কেটে গেল, তা তুমি কি পাচ্ছ? R1 H1 বাই পাচ্ছ R2 H2, তাই না? এবার R1/2 মান তুমি জানো, R1/2 মানে কি জানো? 2/3 আর H1 H2 মানে তুমি জানো কি? 5/3। গুণগুলো কত হবে? 5 × 10 3 × 9। তাদের বক্রতলের ক্ষেত্র অনুপাত কত হলো তাহলে? 10/9 মানে হচ্ছে 10:9। দেখো তো কোন অপশানে আছে? দেখো আমাদের অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার নেক্সট অঙ্ক দেখে নিই।
দেখো তাহলে 2 নম্বর অঙ্কটা কী বলেছে, দুটি লম্বেত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বলেছে 2:3 এবং উচ্চতা অনুপাত বলেছে 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। মানে ঠিক আগের যে অঙ্কটা করলাম ঠিক একই অঙ্ক দিয়েছে, কিন্তু এবার আমাকে বার করতে বলেছে কি বলতো, আয়তনের অনুপাত। তো ঠিক আগের মতন পুরোটা আবার লিখে নেব, ঠিক আছে। তো চলো লিখে নিই। ধরি লম্ব বৃত্তাকার নিরেট চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের মান যথাক্রমে R1 একক, R2 একক এবং তাদের উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। তাহলে আমাকে বার করতে বলেছিল এদের আয়তন অনুপাত, তাহলে আমি কিন্তু চোঙ দুটি কিন্তু আয়তন পেয়ে যাব। তাই তো এখানে অতএব প্রথম চোঙটির আয়তন, আমরা তো চোঙের আয়তনের ফর্মুলা জানি, কি সূত্র, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমার কী হয়ে যাবে, এটা পাই R1 স্কোয়ার H1, কারণ প্রথম চোঙটির ব্যাসার্ধ ধরেছি R1, উচ্চতা ধরেছি H1, ঘন একক। ঠিক আছে, একইভাবে দ্বিতীয় চোঙটির আয়তন পেয়ে যাব। তবে কেন, অতএব দ্বিতীয় চোঙটির আয়তন কী হয়ে যাবে, পাই R2 স্কোয়ার H2, কারণ দ্বিতীয় চোঙটির আমি ব্যাসার্ধ ধরেছি R2 আর উচ্চতা ধরেছি H2। এবার তোমাকে যেগুলো বলেছে লিখে নাও। তোমাকে বলে দিয়েছে R1/R2 অর্থাৎ দৈর্ঘ্য অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বলেছিল, R1/R2 বলেছিল 2/3 এবং উচ্চতা অনুপাত বলে দিয়েছে অর্থাৎ H1/H2 বলে দিয়েছে হচ্ছে 5/3। তাহলে তোমাকে এই যে আয়তনগুলো বার করলাম তাদের অনুপাত বের করতে বলেছে। তো অনুপাত মানে কি, ভাগ করে দাও। তাহলে পাই R1 স্কোয়ার H1 বাই পাই R2 স্কোয়ার H2 এর মান তোমাকে বার করতে বলেছে। তো সমান কী হবে, পাই আর পাই কেটে গেল, তাহলে কি পেয়ে গেল অ্যাকচুয়ালি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার H1 H2। তাহলে এখানে তুমি লিখতে পারো R1 বাই R2 তার হোল স্কোয়ার ইন্টু H1 বাই হচ্ছে H2। তুমি মানগুলো জানো, বসিয়ে দাও। R1/2 মান কত, 2/3 তার স্কোয়ার ইন্টু H1/H2 মান কত, 5/3। তাহলে কত হলো, 2 দুগুণী 4, 3 তিরিকে 9, এতে 5/3 গুণ করে দাও। তো গুণ করে দাও, 4 5 20 আর 3 9 হচ্ছে 27। তা দেখো তো উত্তর কত হলো, তাহলে আমাদের হতো উত্তর হয়ে গেল তাহলে 20:2 কত, 27। দেখো তো কোন অপশানে আছে, তো দেখছি আমাদের অপশান বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 20:27। এই ছিল তোমাদের 2 নম্বর অঙ্কটার সমাধান। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো তাহলে 3এরটা কি বলেছে, দুটি লম্বেত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, আচ্ছা তাদের উচ্চতার অনুপাত যথাক্রমে 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে। আচ্ছা তাহলে আবার আমাদেরকে বের করতে বলেছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত আর দিয়ে দিয়েছে উচ্চতা অনুপাত। তো ঠিক আগের অঙ্কটার মতনই, মানে ঠিক যেভাবে করলাম আবার ধরে নিচ্ছি। ধরি লম্ব বৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক,
R2 একক এবং তাদের উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। ঠিক আছে, এবার আমাকে বলেছিল এদের আয়তনটা সমান হবে আর উচ্চতার অনুপাত বলেছিল 1:2। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হয় বার করো। তাহলে আয়তনটা বের করি, যেহেতু আয়তন অনুপাত সমান বলেছে। তাহলে অতএব প্রথম চোঙটির আয়তন। তো আয়তনের ফর্মুলা তোমরা জানো, পাই আর স্কোয়ার এইচ ওয়াই। তাহলে প্রথমটার ক্ষেত্রে কী হবে, পাই R1 স্কোয়ার H1, যেহেতু প্রথম চোঙটির ব্যাসার্ধ R1 এবং উচ্চতা হচ্ছে H1। একইভাবে আমরা দ্বিতীয় চোঙটার আয়তন পেয়ে যাব। দ্বিতীয় চোঙটির আয়তন কী হবে, পাই R2 স্কোয়ার H2 ঘন একক। ঠিক আছে, এবার তোমাকে কী বলে দিয়েছে, এবার তোমাকে বলে দিয়েছিল যে এই আয়তন দুটো সমান হবে এবং এদের উচ্চতার অনুপাত বলেছে 1:2। মানে তোমাকে বলে দিয়েছে H1/H2 সমান হচ্ছে 1/2 এবং এর সাথে বলে দিয়েছে এই যে আয়তনগুলো বার করলাম এটা সমান, অর্থাৎ পাই R1 স্কোয়ার H1 সমান পাই R2 স্কোয়ার H2। এখান থেকে তোমাকে বের করতে হবে R1/2 মান। ঠিক আছে, তাহলে বা পায়ের পাই হলো কেটে গেল, তাহলে R1 স্কোয়ার R2কে দিয়ে নিয়ে আসো, তাহলে হয়ে গেল R2 স্কোয়ার সমান H2 এদিকে ছিল, H1টাকে নিচে চলে যাচ্ছে বাই H1। তাহলে বা তাহলে এদিকে পেয়ে গেলে R1/R2 তার পেয়ে গেলে হোল স্কোয়ার। এখানে দিয়েছে H2/H1 আর তুমি কার মান জানো, H1/H2 মান জানো 1/2। তো এখানে তার উল্টা আছে H2/H1, তাহলে উল্টে গেল 2/1। যেহেতু R1/R2 হোল স্কোয়ার গেলে 2/1 পেলে, তাহলে এখানে তুমি R1/R2 সমান পেয়ে গেলে হচ্ছে √2/1, মানে হচ্ছে √2/1। তাহলে এদের যদি অনুপাত করি অর্থাৎ R1:R2, তাহলে কী পেয়ে গেলে √2:1। ঠিক আছে, দেখি তো কোন অপশানটা ঠিক হচ্ছে। তা দেখো অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই অঙ্কটা হয়ে গেল। চলো আমরা নেক্সট অঙ্ক নিই। নেক্সট তারা দেখো চারেরটা কী বলেছে, একটি লম্বেত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত। আচ্ছা, মানে একটা চোঙের ব্যাসার্ধ অর্ধেক করেছে এবং উচ্চতা দ্বিগুণ করেছে, তারপর চোঙটার আয়তন কী হয়েছে, নিশ্চয় চেঞ্জ হবে। তো সেই চোঙটা যে চেঞ্জ হলো, পরিবর্তন হলো, সেই পরিবর্তিত চোঙের আয়তনের সাথে পূর্বের যে চোঙটা ছিল তার আয়তন এর তোমাকে সম্পর্ক বার করতে বলেছে। সেটা সমান হবে না দ্বিগুণ হবে না অর্ধেক না 4 গুণ বার করতে হবে। তাহলে ধরি যেই চোঙটার কথা বলেছে ওই চোঙটির আমি ধরে নিলাম যে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে R একক। ঠিক আছে, এবং উচ্চতা ধরে নিলাম এবং উচ্চতা ধরলাম হচ্ছে H একক। তাহলে কিন্তু আমি এই চোঙটার কী পেয়ে যাবো বলো তো, আয়তন পেয়ে যাব। তাহলে অতএব চোঙটির আয়তন, তো চোঙের ব্যাসার্ধ জানি উচ্চতা জানি, তো আয়তন তো আমরা পেয়ে যাব। কি আয়তনের ফর্মুলা, আয়তন ইকুয়াল টু আমরা জানি পাই R² H ঘন একক। ঠিক আছে, এবং এই চোঙটাই কিন্তু কী বলো তো, পূর্বের চোঙ, মানে যেটা প্রথমকার চোঙ, তাহলে লিখতে পারো পূর্বের চোঙটির আয়তন। এটা হচ্ছে তোমাদের পূর্বের চোঙটা। ঠিক আছে, এবার বলেছে এই যে ব্যাসার্ধটা R, এটাকে বলেছে অর্ধেক করো, মানে R/2, উচ্চতাটাকে দ্বিগুণ করো, তাহলে হবে 2H। তাহলে আয়তনটা কত হবে, সেটা হচ্ছে পরিবর্তিত চোঙের আয়তন হবে। সেই পরিবর্তিত চোঙের আয়তনের সঙ্গে এই আয়তনটার আমাকে সম্পর্ক বার করতে হবে। ঠিক আছে, তো লেখো যে চোঙের ব্যাসার্ধ অর্ধেক, অর্থাৎ অর্ধেক মানে কি, অর্থাৎ R ছিল, অর্ধেক মানে হলো R/2 একক, এবং উচ্চতা
দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণ মানে কি, আগে ছিল এইচ, তাহলে এখন কী হয়ে গেল 2h একক হলে কী হবে, চোঙটা তার আগের চোঙ থাকলো না, চোঙটা কী হলো পরিবর্তিত হলো, হলে তাহলে লিখবে পরিবর্তিত, মানে যে চোঙটা পেলাম এখন পরিবর্তিত, তাই লিখবে এখন পরিবর্তিত চোঙের আয়তন সমান। তো পরিবর্তিত চোঙের আয়তনের ফর্মুলা যেটা সেটাই, কি সূত্র, পাই আর স্কোয়ার হবে, কিন্তু এখানে আর তো আর নাই, এখানে r/2 হয়ে গেছে, তার স্কোয়ার ইন্টু এইচ হয়, কিন্তু এইচ বলতে কী হয়ে গেছে 2h হয়ে গেছে, কারণ দ্বিগুণ করে দিয়েছি, ঘন একক সমান পাই, এটা কত হবে তাহলে r²/4 ইন্টু যা ছিল তাই 2h, দুগুণি কত হলো 4, তাহলে অ্যাকচুয়ালি কী পেয়ে গেলাম 1/2 পাই r²h। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে পূর্বের যে চোঙটা ছিল, এই যে পূর্বের চোঙের যে আয়তন তার কী হয়ে গেছে 1/2 মানে অর্ধেক, তাহলে কি দেখতে পেলাম যে পূর্ববর্তী চোঙের আয়তনটা হচ্ছে পূর্বের চোঙের আয়তন, অর্থাৎ এটা বাই কী আছে 1/2 মানে বাই 2 অর্থাৎ অর্ধেক, তাহলে আমার আনসারটা কী হবে যে পরিবর্তিত চোঙের আয়তনটা হচ্ছে পূর্বের চোঙের কী হয়ে গেল বাই 2 মানে হচ্ছে অর্ধেক। তো দেখো অপশান আছে কিনা, দেখো যে সি নাম্বার, তাহলে অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, এই ছিল আমাদের 4 অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা 5-এরটা। দেখো 5-এরটা ঠিক একই রকম অঙ্ক, বলেছে একটি লম্বায়িতাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে, অর্থাৎ সমান হবে না দ্বিগুণ হবে না অর্ধেক হবে না 4 গুণ হবে, তোমাকে বার করতে হবে, ঠিক আগের অঙ্কটার মতন। তাহলে আবার ধরি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক, তাহলে কিন্তু আমি চোঙটার কী পেয়ে যাবো বলো তো, বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো, কারণ আমাকে বক্রতলের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক বার করতে বলেছে। তাহলে তুমি প্রথম চোঙ বলতে পারো বা পূর্বের চোঙও বলতে পারো, ঠিক আছে। অতএব প্রথম চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, প্রথম চোঙ আর পূর্বের চোঙ কিন্তু একই জিনিস, প্রথম চোঙ বলতে পূর্বের চোঙটা, ঠিক আছে। তুমি সেখানে প্রথম চোঙও লিখতে পারো বা এই জায়গাতে তুমি পূর্বের চোঙও লিখতে পারো, ঠিক আগেটার মতন, ঠিক আছে। পূর্বের চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, ফর্মুলা কী জানি আমরা 2πr/h, তো তাই লিখে দাও 2πr/h বর্গ একক। এবার কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে অর্থাৎ আরকে বলেছে দ্বিগুণ করে দাও আর উচ্চতা এইচকে বলেছে অর্ধেক করে দাও, তার নিশ্চয়ই ক্ষেত্রফলটা কী হবে চেঞ্জ হয়ে যাবে। তা সেই পরিবর্তিত চোঙের যে ক্ষেত্রফলটা বক্রতলের, সেটা আগের যে চোঙ অর্থাৎ এটার ক্ষেত্রফলের কত গুণ হলো সেটা তোমাকে দেখতে বলেছে। তো চলো লিখে নাও, যদি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণ মানে কি ছিল আর, তাহলে হয়ে গেল 2r একক এবং উচ্চতা অর্ধেক, অর্থাৎ 2h অর্থাৎ h/2 একক হলে, অর্ধেক বলতে h/2 একক হলে চোঙটা পরিবর্তিত হবে। তাহলে সেই পরিবর্তিত চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান কী হয়ে যাবে 2π, এখানে আর বলতে পারে কী হয়ে গেল 2r, আর h বলতে কী হলো h/2 বর্গ একক। তো ক্যালকুলেশন করে নাও, 2r 2 কী হলো কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি কী পেয়ে গেলে 2πr/h বর্গ। তাহলে কী পেলাম
পরিবর্তিত চোঙের বর্গতলের ক্ষেত্রফলটা আর পূর্বের চোঙের বর্গতলের ক্ষেত্রফলটা কী হয়ে গেল, সমান হয়ে গেল। মানে আগে যেটা ছিল এখন সেটাই বেরোলো। তার উত্তর কী হবে, উত্তর লিখে দিবে সমান। ঠিক আছে, তাহলে দেখো এবার বিয়ের গোলো যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বিয়ের 1 নম্বরটা বলেছে, কি বলেছে, যেটি লম্বেত্তাকার চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। না, ড্রামের যদি অর্ধেক জলপূর্ণ থাকে তাহলে আয়তনটা কী হয়ে যাবে, ঠিক অর্ধেক হয়ে যাবে। একটি লম্বেত্তাকার চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধ যদি আর হয় এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে অবশ্যই তোমার ড্রামটার আয়তন হবে কী বলতো, পাই আর স্কোয়ার এইচ। আর ড্রামের আয়তন যা হবে জলের আয়তনে কী হবে, সেম হবে। কিন্তু বলছে ড্রামটি অর্ধেক জলপূর্ণ আছে, তার মানে অর্ধেক জলপূর্ণ আছে মানে কি ড্রামের যে আয়তন তার কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ এটা হওয়া উচিত ছিল কি পাই আর স্কোয়ার এইচ। কী বলেছে নেক্সট 2 নম্বর দেখে নাও কী বলেছে, একটি লম্বেত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বর্গতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। আচ্ছা, ওর ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির উচ্চতা যাই হোক না কেন আয়তন আর বর্গতলের ক্ষেত্রফল বলছে সাংখ্যমান সমান হবে। তো দেখি সমান হবে কিনা, চলো। দুই নাম্বার আমাকে বলে দিয়েছে যে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটাকে আমি যদি আর ধরি স্মল আর, সমান বলেছে 2 একক, আর উচ্চতা বলেছে যে কোনো উচ্চতা হতে পারে। তো আমি ধরে নিলাম যে ধরি চোঙটির উচ্চতা এইচ একক। এবার আমি দেখি তো যে চোঙটার বর্গতলের ক্ষেত্রফল আয়তনের কী বেরাচ্ছে। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান কি সূত্র আমরা জানি, 2 পাই আর এইচ বর্গ একক। এবার 2 পাই আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 2 এইচ বর্গ একক। তাহলে গুণ করলে কী হবে, 4 পাই এইচ একক। ঠিক আছে, এবার আমি চোঙটার কি বের করবো, আয়তন। তাহলে অতএব চোঙটির আয়তন কি ফর্মুলা, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে পাই আর বলতে আমরা জানি 2 স্কোয়ার ইন্টু এইচ একক। তাহলে কী হলো, 2 দুগুণী 4, 4 পাই এইচ ঘন একক। তো কী দেখলাম, চোঙটির বর্গতলের ক্ষেত্রে হচ্ছে 4 পাই এইচ বর্গ একক আর চোঙটির আয়তন হচ্ছে 4 পাই এইচ বর্গ, অর্থাৎ সাংখ্য মানে অর্থাৎ এই যে মানদুটো দেখো কিন্তু সংখ্যাতে কিন্তু সমান। অর্থাৎ এটা যদি 2 বর্গ একক হয় মনে কর, তাহলে এটা কত হবে, 2 ঘন একক। মানে সাংখ্য মানে কিন্তু কী হচ্ছে, সমান, অর্থাৎ মান দুটো হচ্ছে সমান। তাহলে বিবৃতিটি কী হবে, সত্য। তাহলে এখানে অতএব বিবৃতিটি সত্য। চলো তাহলে আমরা সি এগুলো করে নিই। এবার সি এরটা কী বলেছে, শূন্যস্থান পূরণ করি। সি এর 1 নম্বরটা বলেছে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ হচ্ছে বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্বায়িতাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সঙ্গে সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে। তো দেখবে আমরা যখন শুরুতেই যখন চোঙের বক্রতলের ক্ষেত্রফল যখন আমরা ফর্মুলাটা তোমাদেরকে শেখাই তখন বলেছিলাম যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে ভূমির পরিধি ইন্টু উচ্চতা। আর সেই ক্ষেত্রে আমরা ভূমির পরিধিটাকে বলেছিলাম ওই আয়তাকার কাগজটার দৈর্ঘ্যের সঙ্গে সমান। এখানেও তাই বলে দিয়েছে, দেখো এই যে পরিধি কাগজের দৈর্ঘ্যের সঙ্গে সমান। ঠিক আছে, এবং এই যে প্রস্থটা অর্থাৎ বি বলে দিয়েছে, সেই প্রস্থটা কিন্তু সেই চোঙের উচ্চতার সঙ্গে কী হবে, সমান হবে। ঠিক আছে, আমরা তখন বুঝিয়েছিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বের করি বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কী হবে বলো তো, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের হয়ে যাবে ভূমির পরিধি ইন্টু উচ্চতা। অর্থাৎ ভূমির পরিধি বলতে এখানে কি দিয়েছে, এল, আর উচ্চতা বলতে আমরা কি বললাম, প্রস্থটাই হবে অর্থাৎ বি। তাহলে ভূমির পরিধি উচ্চতা করলে কী হবে, এল ভি বর্গ একক। ঠিক আছে, তাহলে আনসার কত হলো, এল ভি বর্গ একক। ঠিক আছে, নেক্সট চলো 2 নম্বরটা কী বলেছে দেখে নাও। বলেছে একটি লম্বায়িতাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার,
উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভেতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে আমাকে বার করতে হবে। তো চলো আমরা অঙ্কটা কী করে করতে হবে একটু তোমরা দেখে নাও, ঠিক আছে? চলো দেখো তাহলে 2 নাম্বারটা আমরা একটা প্রথমে লম্ববৃত্তাকার আমরা চোঙ এঁকে নিচ্ছি। এই হচ্ছে তোমার একটা লম্ববৃত্তাকার চোঙ, যার ব্যাসটা বলে দিয়েছে, অর্থাৎ এই যে ব্যাস, ঠিক আছে? এই ব্যাসটা তোমাকে বলে দিয়েছে 3 সেন্টিমিটার, ঠিক আছে? আর এই যে চোঙের উচ্চতাটা, এই উচ্চতাটা বলে দিয়েছে তোমাকে, অর্থাৎ এই হাইটটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এই যে চোঙটা আছে এখানে সবথেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার তোমাকে দৈর্ঘ্য বার করতে বলেছে, তাই তো? তো দেখো সবথেকে লম্বা দণ্ড যেটা রাখা যাবে সেটা কি বলো তো? একটু ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। সবথেকে লম্বা দণ্ড দেখো এটা রাখা যাবে কোনটা বলো তো? ঠিক এই যে এটা সবথেকে লম্বা দণ্ড বলতে এটাই সবথেকে বড় লম্বা দণ্ড রাখা যাবে, তাই না? তাহলে আমাকে এখন এর দৈর্ঘ্যটা বের করতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার আমাকে দেখো এইটুকুটা বলে দিয়েছে কত? 3 সেন্টিমিটার। আর এটা মানে হচ্ছে কি বলো তো? এই চোঙটার উচ্চতা, অর্থাৎ এটা কত? 4 সেন্টিমিটার। একটু খেয়াল করে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যার এটা হচ্ছে ভূমি 3 সেন্টিমিটার, এটা হচ্ছে লম্ব 4 সেন্টিমিটার। তাহলে এটা তার অতিভুজ। তাহলে আমরা অতিভুজ তো বার করতে পারবো। আমরা জানি কি জানি যে অতিভুজ, আমরা জানি কি জানি একটু লিখে নিচ্ছি, যে আমরা শিখেছি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে যে কোনো সমত্রিভুজের ক্ষেত্রে এটা হয় যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, তাই তো? এবার লম্ব মানে কত? লম্ব মানে হচ্ছে তোমার 4 তার স্কোয়ার, আর ভূমি মানে কত? 3 তার স্কোয়ার। তো 4 4 হচ্ছে 16 আর 3 3 9, তাহলে 16 9 কত হলো? 25। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু পেলাম 25, তাহলে তো অতিভুজটা পেয়ে যাবো। তো অতিভুজ ইকুয়াল টু কী হয়ে যাবে? √25, অর্থাৎ কত হলো? 25 বর্গমূল হচ্ছে 5 সেন্টিমিটার। তো সব থেকে বড় লম্বা বা সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্যটা কত হবে? 5 সেন্টিমিটার। এর মানটা আমি কেন পজিটিভ নিলাম? কারণ অতিভুজ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এই ছিল তোমাদের আনসার 2-এরটা, ঠিক আছে? অর্থাৎ 5 সেন্টিমিটার হবে, ঠিক আছে? চলো আমরা এবার নেক্সট অঙ্কটা করে নিই। দেখো তাহলে নেক্সট অঙ্ক বলেছে 3 নাম্বারটা, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত এক হবে? আচ্ছা, তো দেখো তোমাকে বলে দিয়েছে একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমানটা হচ্ছে সমান, ঠিক আছে? তো একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী আমরা জানি? 2πr/h, তাই তো? যেখানে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, h হচ্ছে উচ্চতা। এর সঙ্গে বলেছে যে আয়তনটা, অর্থাৎ চোঙের আয়তন ফর্মুলা কি? πr²h, এটা বলেছে সমান, ঠিক আছে? এই দুটো যদি সমান হয়, এখান থেকে আমাকে বলেছে তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তো এখান থেকে দেখো আমরা প্রথমে ক্যালকুলেশন করে ব্যাসার্ধ পাবো, অর্থাৎ আর এর মান। সে আর পেয়ে গেলেই ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস হয়ে যাবে। তো দেখো পাই আর পাই কী হলো? কেটে গেল, একটার সাথে একটা আর কেটে গিয়ে হলো হচ্ছে আর, এইচ কেটে গেল। তাহলে আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেলাম আর ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম কত? 2, অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে গেলাম হচ্ছে 2। তাহলে ব্যাস পেয়ে যাব। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে 2r। তাহলে ব্যাস কত হয়ে যাবে? 2r একক। এবার আর এর মান কত জানি? আর এর মান জানি 2, তাহলে 2 × 2 অর্থাৎ 4 একক। এই তো খুব সহজে হয়ে গেল। তাহলে শেয়ারগুলো আমাদের হয়ে গেল সত্য মিথ্য। চলো এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 20 অঙ্কগুলো এবার আমরা করে নেবো পরপর, ঠিক আছে? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 20গুলো পরপর আমরা করে নেব। চলো 20 অঙ্কগুলো কী বলেছে দেখে নাও। দেখো তাহলে 21 নম্বর অঙ্কটি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ কত? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি স্তম্ভটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক। আর তো একক বলবো না, আর আমরা মিটার লিখবো, কারণ এখানে মিটার হলেই বলে দিয়েছে। তা ধরি স্তম্ভটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান
আমরা ধরলাম হচ্ছে আর মিটার, ঠিক আছে, ও উচ্চতাটা ধরে নাও, ওই স্তম্ভটির উচ্চতা হচ্ছে আমি ধরলাম হচ্ছে সমান এইচ মিটার। তাহলে কিন্তু আমাকে ওরা বলে দিয়েছে, কি বলে দিয়েছে, ওরা বলেছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গমিটার। মানে তোমাকে বলে দিল 2πr/h অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে 264 বর্গমিটার। সমান করে দিলাম, এঁকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর বলেছে আয়তন 924 ঘনমিটার, তখন আয়তনের ফর্মুলা আছে πr²h, তখন πr²h বলেছে 924, এঁকে দিলাম হচ্ছে 2 নম্বর। এবার আমাকে বার করতে বলেছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ আর এর মান। তাহলে কি করব আমরা, 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করে দেবো। কি বললাম, 2 নংকে 1 নং অর্থাৎ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে আমরা করছি ভাগ। সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। ভাগ করে দাও, তাহলে ভাগ করলে কী হবে দেখো, তাহলে ভাগ করে দিচ্ছি, πr² বাই হচ্ছে 2πrh সমান 924 বাই 264। পাই পাই কেটে গেল, এইচ কেটে গেল, একটা আর কেটে গিয়ে আর পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে বাম দিকে পেলে হচ্ছে r/2 সমান, এদিকে কী আছে, এদিকে একটু কাটাকুটি করতে পারো, কাটাকুটি করো। 2 দিয়ে করলে হচ্ছে 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 2 দুগুণী 4, 2 দিয়ে কাটো 13 দুগুণী 26, 2 দুগুণী 4, আরও কাটো 2 দিয়ে, 2 দিয়ে 23 দুগুণী 46, 2 একে 2, 2 দিয়ে কাটো 6 দুগুণী 12, 6 দুগুণী 12, 11 দিয়ে কাটতে পারো, 11 দুগুণী 22, 11 কে 11, 6 11 66, 3 দিয়ে কাটো 3 দুগুণী 6, 3 7 21। তাহলে তুমি পেয়ে গেলে কত, 7/2 পেয়ে গেলে। তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে তুমি পেয়ে গেলে r = হচ্ছে 7। তার মানে স্তম্ভটির ভূমি ব্যাসার্ধ কত পেলে, 7 মিটার। তো লিখে নাও, অতএব স্তম্ভটির ভূমির ব্যাসার্ধ সমান 7 মিটার, ঠিক আছে। এই ছিল আমাদের 20 নম্বর অঙ্কটা, অর্থাৎ 20 1 নম্বর। চল এবার আমরা নেক্সট অঙ্ক দেখে নিই, 20 2 নম্বর। নেক্সট দেখো 20 2 অঙ্কটা কি বলেছে, একটি লম্বায়তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ হচ্ছে r একক এবং আয়তন v একক হলে cr/v এর মান কত, ঠিক আছে। তাহলে তোমাকে বলে দিয়েছে অ্যাকচুয়ালি যে c = 2πrh, ঠিক আছে। আর বলে দিয়েছে v = হচ্ছে πr²h, ঠিক আছে। যেখানে লিখে দাও এইচটা হচ্ছে সেই চোঙের উচ্চতা, যেখানে এইচ একক হলো চোঙের কি উচ্চতা, অর্থাৎ চোঙের উচ্চতাটা হচ্ছে এইচ একক, ঠিক আছে। তাহলে আর ভূমির ব্যাসার্ধ তোমার বলে দিয়েছে, যদি ভূমির ব্যাসার্ধ আর হয় আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফল জানি 2πrh, তার মানটা c বলেছে, তাই c = লিখলাম। আর আয়তনটা বলেছে v, তাহলে v = লিখলাম πr²h। এবার তোমাকে তাহলে বলেছে যে cr/v এর মানটা কত, তাহলে cr/v এর মানটা বসিয়ে দাও। তাহলে c এর মানটা পুট করলাম, c এর মান কত, 2πrh ইন্টু r বাই v এর মান কি πr²h। তাহলে আর দুটো কেটে গেল, এইচ কেটে গেল, পাই কেটে গেল, তাহলে cr/v এর মান কত হলো 2। তাহলে এটা আনসার, খুব সহজ অঙ্ক ছিল, ঠিক আছে। আনসার হচ্ছে 2। চলো আমরা নেক্সট অঙ্ক 3-এরটা করি। দেখো তাহলে 3-এরটা বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ও উচ্চতা সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে।
এবার তোমাকে ওরা বলে দিয়েছে যে চোঙটির বগতলের ক্ষেত্র হচ্ছে 264 বর্গ সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার। মানে তোমাকে বলে দিল যে এইচ ইজ ইকাল টু হচ্ছে 14 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তোমাকে আরেকটা বলে দিয়েছে কি, বগতলের ক্ষেত্রফল হচ্ছে 264 অর্থাৎ 2 পাই আর এইচ। তোমাকে এর মানটা বলে দিয়েছে কি বলো তো, এর মানটা বলেছে 264, ঠিক আছে। এবার এখানে তুমি এইচের মানটা পুট করে দাও, তাহলে আর পেয়ে যাবা। তাহলে 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর মান তো যায় না, আর মানটা বের করতে হবে, এইচের মানটা হচ্ছে 14 সমান 264। তাহলে 7 দুগুণী কত হলো 14। তাহলে তুমি পেয়ে গেলে, বা কি পেলে, 22 44, 44 দুগুণ হচ্ছে 88 আর সমান 264। তাহলে বা এখান থেকে তুমি আর ইকুয়াল টু পেয়ে গেলে 264/88। তাহলে যদি কাটাকুটি করে দাও তাহলে বা আর ইকুয়াল টু কত পেয়ে গেলে 8 পেয়ে গেলে। কাটলে কত হবে 8, 8 8 84, সরি 8 হবে না, সরি 3 হবে। কত হবে 3, কত হবে 3 হবে। তাহলে আর ইকুয়াল টু পেয়ে গেলে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আর এর মান 3 পেয়ে গেলে, এইচ এর মান কত বলেছে 14। এবার তোমাকে বের করতে বলেছিল আয়তন, তাহলে আয়তন বের করে নাও। অতএব চোঙটির আয়তন, তাহলে চোঙটির আয়তনের ফর্মুলা আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। বসিয়ে দাও, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। মানগুলো বসিয়ে দাও। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর মান হচ্ছে 3, তার স্কোয়ার ইন্টু এইচ মান হচ্ছে 14 ঘন সেন্টিমিটার। 7 দুগুণী কত 14, তার কত 22, 3 3 9, এটা হচ্ছে 2। তাহলে যদি তোমরা গুণ করে দেওয়ার কথা হবে 22 ইন্টু 18 কত হচ্ছে 22 ইন্টু হচ্ছে 18 অর্থাৎ 44 ইন্টু 9, তাহলে গুণ করো। তার 4 নং 36 6 আর তারপরে 3, 4 নং 36 আর 3 হচ্ছে 39 অর্থাৎ 396 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে চোঙটির হচ্ছে আয়তন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট তাহলে দেখো চারেরটা কি বলেছে, দুটি লম্বেত্তাকার চোঙের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তন অনুপাত কত। অলরেডি আমরা এমসিকিউ এ ধরনের অঙ্ক করেছি, আবার সে ধরনের একটা অঙ্ক দিয়েছে, চলো আমরা করে নিই। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে h1 একক ও h2 একক, ঠিক আছে। এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিই, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক ও r2 একক, ঠিক আছে। এবার তোমাকে বলে দিয়েছে ওরা কি উচ্চতা অনুপাত, অর্থাৎ তোমাকে বলে দিয়েছে h1/h2 বলেছে কত 1:2 মানে হাফ, আর বলেছে ভূমির পরিধি অনুপাত অর্থাৎ 2 পাই r1/2 সমান হচ্ছে 3/4। এখানে 2 পাই ক্যান্সেল, তাহলে অ্যাকচুয়ালি তুমি পেয়ে গেলে r1/r2 সমান হচ্ছে 3/4, ঠিক আছে। কারণ ভূমির পরিধি বলতে বৃত্তের পরিধি এখানে, ঠিক আছে। কারণ চোঙের ভূমিটা সবসময় বৃত্তাকার, তাহলে ভূমির পরিধি বলতে বৃত্তের পরিধি, আর বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই r, এটাই ফর্মুলা। এবার যখন প্রথম চোঙ আমরা ভাবছি, প্রথম চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ r1 ধরেছি, তাহলে পরিধি হবে 2 পাই r1, আর দ্বিতীয় চোঙের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ ধরেছি r2, তাহলে পরিধি হবে 2 পাই r2। অনুপাত করলে এটা হবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি h1/h2 মান পেলাম হাফ, আর r1/2 মান পেলাম হচ্ছে 3/4। এবার আমাকে বের করতে বলেছিল এই চোঙ দুটির আয়তন অনুপাত বের করো, তাহলে এবার আমরা বের করেছি চোঙ দুটির আয়তন অনুপাত, ঠিক আছে। তাহলে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান কি লিখতে পারো আমরা,
চোঙ দুটির আয়তন অনুপাত বলতে প্রথম চোঙের আয়তন, তো প্রথম চোঙের আয়তন কী হবে পাই r1 স্কোয়ার h1, মানে প্রথম চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ r1 আর উচ্চতা হচ্ছে h1, আর যেহেতু চোঙের আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার h, তাহলে এটা হলো বাই হচ্ছে দ্বিতীয় চোঙের আয়তন অর্থাৎ পাই r2 স্কোয়ার h2, কারণ দ্বিতীয় চোঙের ক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধ r2 উচ্চতা হচ্ছে h2। এবার তাহলে পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল, তো তুমি পেলে অ্যাকচুয়ালি কি r1 বাই r2 তার হোল স্কোয়ার ইন্টু h1 বাই হচ্ছে h2। এবার তুমি r1 বাই 2 মান পারো 3/4 জানো, আর h1 বাই h2 মান হাফ জানো, মানটা পুট করে দাও, তাহলে r1 বাই 2 হচ্ছে 3/4 তার হোল স্কোয়ার ইন্টু h1 বাই 2 হচ্ছে হাফ, তাহলে 3 3 কত হয়ে গেল 9, আর 4 4 হচ্ছে কত 16 ইন্টু হচ্ছে হাফ, তাহলে কত হলো 9 কে 9 আর 16 দুগুণি হচ্ছে 32, তাহলে চোঙ দুটির অনুপাত কত পেয়ে গেলে, তাহলে চোঙ দুটির অনুপাত হয়ে গেলো 9:32। ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমাদের 4এরটা হয়ে গেল, চলো এবার আমরা 5এরটা দেখে নিই, ঠিক আছে। দেখো তাহলে 5এরটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা 2 মার্কের অঙ্ক, ঠিক আছে, এবং অঙ্কটা বড় আকারও দিতে পারে, অর্থাৎ 4 মার্কও দিতে পারে, ঠিক আছে, অর্থাৎ অঙ্কটা 4 মার্কও দিয়েছে। তো কি করে করতে হবে দেখে নাও, খুব সহজ অঙ্ক। একটি লম্বায়িতাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তাহলে চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। আচ্ছা, তা যখন চোঙের ব্যাসার্ধ ছিল আর ধরে নিচ্ছি আমরা, আর উচ্চতা ছিল h, তখন একরকম আয়তন ছিল। যখন ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তখন নিশ্চয়ই চোঙটা কী হবে পরিবর্তন হবে, তাহলে পরিবর্তিত চোঙের আয়তন পাবো। তবে দেখতে হবে চোঙের আয়তন আগে যেটা ছিল আর এখন যেটা ছিল যে বেড়েছে না কমেছে, সেটা হচ্ছে পরিবর্তন। এবার যেটা পরিবর্তন হলো অর্থাৎ বাড়লো না কমলো তার তোমাকে বের করতে বলেছে শতকরা পরিবর্তন, অর্থাৎ শতকরা কত বাড়লো অর্থাৎ শতকরা কত কমলো। তাহলে আগে আমি ধরে নিই যে ধরি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরলাম হচ্ছে r একক এবং উচ্চতা ধরলাম হচ্ছে h একক। তাহলে তো আমি চোঙটার আয়তন পেয়ে যাব, যেটাকে আমি বলছি প্রথম চোঙ বলছি, আর যার পরিবর্তন হবে সেটাকে আমরা দ্বিতীয় চোঙ বলবো, ঠিক আছে। তাহলে প্রথম চোঙটির আয়তন পেয়ে যাব, প্রথম চোঙটির আয়তন। আমরা চোঙের আয়তনের ফর্মুলা জানি, কী সূত্র, পাই আর স্কোয়ার h ঘন একক, ঠিক আছে। এবার বলেছিল চোঙের ব্যাসার্ধ বলেছে 50% হ্রাস করো আর উচ্চতা হচ্ছে 50% বৃদ্ধি করো। তাহলে দেখি তো বৃদ্ধি করলে নিশ্চয়ই ব্যাসার্ধ হ্রাস আর উচ্চতা বৃদ্ধি করলে চোঙটা কী হয়ে যাবে পরিবর্তন হবে, মানে দ্বিতীয় চোঙ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত হচ্ছে আর উচ্চতা কত হচ্ছে বের করে নিই, তারপর আয়তন বের করে নেবো। তো লেখো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস ও উচ্চতা 50% বৃদ্ধি করলে যে নতুন চোঙটি পাওয়া গেল, অর্থাৎ আমি ওকে বলছি দ্বিতীয় চোঙ, অর্থাৎ তাকে আমরা নাম দিলাম কি দ্বিতীয় চোঙ, অর্থাৎ দ্বিতীয় চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত হবে, ছিল হচ্ছে আর, হ্রাস করেছি তাহলে মাইনাস, কত হ্রাস করেছি 50%, তাহলে আর ইন্টু 50/100 একক। তাহলে ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে কত হবে, 0 0 কেটে গেল, 5 একে 5, 5 দুগুণি 10, তাহলে পেয়ে গেলে আর মাইনাস r/2 একক।
লসগু করলাম, লসগু হচ্ছে 2, তাহলে 2r মাইনাস r একক, মানে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম হচ্ছে r/2 একক। ঠিক আছে, এবং উচ্চতা কত হবে? উচ্চতা সমান, উচ্চতা কী করেছি? উচ্চতা বৃদ্ধি হয়েছে, তাহলে ছিল h, বৃদ্ধি মানে প্লাস কত? 50%, তাহলে h ইন্টু 50/100। ঠিক আছে, এই একক, এই কী হলো? একক। তাহলে সমান h প্লাস 0 0 কাটা, 5 থেকে 5, 5 দুগুণি 10, h/2 একক। লসগু হচ্ছে 2, তাহলে 2h প্লাস h একক, মানে পেয়ে গেলে হচ্ছে 3h/2 একক। তাহলে এখন ব্যাসার্ধ পেলাম r/2 একক আর উচ্চতা পেলাম হচ্ছে 3h/2 একক। তাহলে দেখি তো এই দ্বিতীয় চোঙটির আয়তন কত হচ্ছে। অতএব দ্বিতীয় চোঙটির আয়তন কি সূত্র? পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর বলতে পারে কী হয়েছে আমার? r/2 তার স্কোয়ার ইন্টু এইচ বলতে কি 3h/2, এই ঘন একক। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে সমান পাই ইন্টু কত? r² / 4 ইন্টু 3h/2 ঘন একক। তা কত হচ্ছে অ্যাকচুয়ালি? 3πr² বাই কত? 4 দুগুণি 8, এত ঘন একক, তাই তো? তার মানে ছিল πr²h আর হয়ে গেল কত? 3πr²h/8, অর্থাৎ কমে গেছে। কী হয়েছে? কমে গেছে। আগে যা ছিল তার থেকে কী হয়েছে? কমে গেছে। তাহলে কতটা কমেছে সেটা বার করতে হবে। তো চলো বের করো কতটা কমেছে। অতএব চোঙের আয়তন কমেছে সমান কতটা কমেছে? ছিল πr²h, তার থেকে মাইনাস হবে এটা, অর্থাৎ 3/8 πr²h ঘন একক। একটু ক্যালকুলেশন করে নাও। লসগু হচ্ছে 8, তাহলে 8 πr² মাইনাস 3 πr² ঘন একক। যদি বিয়োগ করে দেওয়া দরকার হচ্ছে 5/8 πr² ঘন একক। তার কথা পেলাম 5/8 πr²। তাহলে এই যে কমলো আয়তনটা, অর্থাৎ কতটা কমলো? 5/8 πr²। তাহলে বলেছে এই কমাটার শতকরা পরিবর্তন বের করা, অর্থাৎ শতকরা কতটা কমেছে। তো চলো লিখে নাও, কী লিখবে? তাহলে অতএব লেখো চোঙটির আয়তনের শতকরা পরিবর্তন বা শতকরা কি কমেছে সমান, দেখো কতটা কমেছে? 5/8 πr²h ছিল কতটা? প্রথমে πr²h ইন্টু হয়ে গেল 100, তাহলে হয়ে গেল শতকরা পরিবর্তন এত ঘন একক। আরও বলছি শতকরা কতটা কমেছে বা শতকরা পরিবর্তন বের করার নিয়ম হচ্ছে কতটা কমেছে বার করলাম 5/8 πr²h, কতটা কমেছিল? যেটা প্রথমে ছিল πr²h এবং তাকে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। πr² কেটে গেল, তাহলে তুমি অ্যাকচুয়ালি কী পেয়ে গেলে? 5/8 ইন্টু হচ্ছে 100 ঘন একক। তাহলে কাটো, 4 দুগুণি 8, 4 দিয়ে হচ্ছে 4 25 100, তাহলে কত পেয়ে গেলে? 5 25 125/2 ঘন একক। ঠিক আছে, তাহলে শতকরা কতটা কমেছে? 125/2 ঘন একক। ঠিক আছে, এটা ছিল তোমাদের আনসার। অতএব সে তোমরা একটু আনসার লিখে দিতে পারো। অতএব কী আনসার লিখবে? যে চোঙটির আয়তন হ্রাস পেয়েছে, অর্থাৎ কমেছে কত?
বাই 2 বা তুমি যদি ভাগ করে দাও তাহলে হবে দেখবে 62.1/2%। এই হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, এই ছিল তোমাদের লবেত্যাকার চৌম। অর্থাৎ কোষে দেখি 8-এর সমস্ত শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যে এবং 2 মার্কের অঙ্কগুলোর সমাধান, সম্পূর্ণ সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে এবং বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি টাচ করে অল অপশানটি অন করে নিও। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরের ভিডিও দেখা হবে এর বড় কোশ্চেনগুলোর সমাধান নিয়ে। ততক্ষণ তোমরা স্টে টিউন অর্থাৎ চ্যানেলের সাথে জুড়ে থেকো। আজকের মতন এখানে আমি তাহলে সমাপ্ত করছি ভিডিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।